আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট রয়েছিল সেই প্রথম অ্যাসাইনমেন্টের উপর দ্বিতীয় লেকচার। সেই দ্বিতীয় লেকচারের তোমরা এর আগে তোমরা অনেকেই বলেছো স্যার শিরোনাম কি দিব। এই জন্য তোমাদের জন্য একটি কভার পেজ তৈরি করেছি। তোমরা সবাই কভার পেজটি দেখো। এই কভার পেজটি তোমাদেরকে পিডিএফ ফাইল আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। মেসেঞ্জার থেকে সেই পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করে নিয়ে এবং প্রিন্ট করে নিবে। কারণ এইখানে ব্ল্যাঙ্ক এই একটা প্রিন্ট করলে ওটা ফটোকপি করে তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে এটি ব্যবহার করতে পারবে। খেয়াল করে দেখো এখানে অ্যাসাইনমেন্ট নং 1 এখানে তোমরা 1 দিবে, এরপর অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3 যে কয়টা প্রত্যেকটা সাবজেক্টের 3টা করে অ্যাসাইনমেন্ট রয়েছে। অতএব তোমরা অ্যাসাইনমেন্ট নং 1 2 3 এইভাবে লিখে কভার পেজ ব্যবহার করতে পারো। আর শিরোনাম এখানে তোমাদেরকে আমি শিরোনামে দেখাচ্ছি। আমি বক্স করেছি, তোমাদের বক্স করার দরকার নেই, কারণ শিরোনামে এখানে তোমাদের 2টা শিরোনাম হবে। প্রথম যে সৃজনশীলের জন্য যে শিরোনাম রয়েছে সেটি তোমরা লিখবে বাস্তব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা, তারপরে সেট ও ফাংশন। বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন এর ব্যবহারিক প্রয়োগ। এটি তোমরা দিবে প্রথম শিরোনাম। এরপর 2 নম্বর শিরোনামটি তোমাদেরকে আমরা পরবর্তীতে দেখাবো, কারণ পরবর্তী লেকচারে আমরা পরিমিতির যে আসবে সৃজনশীল এবং যে সংক্ষিপ্ত উত্তর রয়েছে যে অ্যাসাইনমেন্ট অনুযায়ী সেটির উপরে আমরা একটি অনুরূপ আরেকটি সৃজনশীল তোমাদেরকে করাবো, সেটি হবে তোমাদের শিরোনাম 2। এরপর দেখো এখানে বিদ্যালয়ের নাম তোমরা লিখবে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীর নাম তোমার নাম লিখবে। বিষয় হচ্ছে তুমি যদি গণিত অ্যাসাইনমেন্ট করো তাহলে গণিত লিখবে, আর যদি বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট করো তাহলে বিজ্ঞান লিখবে। এইভাবে সাবজেক্ট অনুযায়ী তুমি বিষয়টি লিখবে। আর শ্রেণী হচ্ছে তুমি নবম শ্রেণী লিখবে। শাখা তুমি আইরিশের হলে আইরিশ লিখবে এবং আইকনের হলে আইকন লিখবে। তোমার রোল নাম্বারটি দিবে। এইভাবে তুমি এটি কভার পেজ হিসেবে ব্যবহার করতে পারো। এটি অবশ্যই একটি প্রিন্ট করে নিবে, তারপর এটি ফটোকপি করলে তোমাকে মিনিমাম তোমার যে কয়টা অ্যাসাইনমেন্ট লাগে, টোটাল হয়তো আমাদের অ্যাসাইনমেন্ট হয় 18টা, তুমি 18টা এর থেকে আরো 2টা বেশি করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। ফটো কভার পেজটা নিয়ে নিবে। এরপর বিভিন্ন নাম লিখে তোমরা সুন্দর করে এগুলা ব্যবহার করতে পারো। আমরা এবার পরবর্তীতে আমি কিছু অঙ্ক দেখাও, একটি সৃজনশীল দেখাচ্ছি। এই সৃজনশীল অনুরূপ এই সৃজনশীল তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, ওই এর জন্যই আমরা অনুরূপ একটি সৃজনশীল তোমাদের জন্য তৈরি করেছি, যাতে তোমরা এটি সুন্দরভাবে অ্যান্সার করতে পারো, অ্যাসাইনমেন্টটি লিখতে পারো। দেখো সৃজনশীলটি দেখো, এফ অফ এ এটি একটি ফাংশন দেয়া রয়েছে, এ কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 12 এবং জি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড এক্স কিউব। এই দুইটি ফাংশন, এই ফাংশন হতে আমরা ক হচ্ছে প্রশ্নটি সাধারণত জ্ঞানমূলক থাকে, সেটি আমরা বাস্তব সংখ্যা থেকে সেট করেছি। এক্স বিলংস টু যদি n হয়, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন 3 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল টু 65 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে এই যে আমাদের যে সেটটি রয়েছে গঠন পদ্ধতি, সেই সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। খ নাম্বার রয়েছে এই উদ্দীপকে যে ফাংশনটি রয়েছে, প্রথম ফাংশনটি, সেই ফাংশনটি এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দেই তাহলে একটি কে এর একটি মান পাবো। এই কে এর মানটি আবার আমাকে এই অঙ্কের 2টি পার্ট, প্রথমে কে এর মান বের করতে হবে, তারপরে সেই কে এর মানটি একটি মূলদ না অমূলদ সংখ্যা সেটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে।
অর্থাৎ সেটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এটি একটি অমূলদ সংখ্যা কিনা। এরপর যে প্রমাণ রয়েছে সেটি পরবর্তী ফাংশনে, সেই পরবর্তী ফাংশন থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু জি অফ 1/x স্কোয়ার, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্ক সমাধানে চলে যাচ্ছি। এখানে আমাদের কোশ্চেনে ছিল এক্স বিলংস টু এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার। এখন আমরা দেখব এই ন্যাচারাল নাম্বারটি কি। এর আগে আমরা প্রথম লেকচারে তোমাদেরকে ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা, তারপরে এই রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা এই সম্পর্কে তোমরা আলোচনা করেছি। আশা করি তোমরা সেই লেকচারটি অবশ্যই দেখে ফেলেছো। এরপরে দেখো এক্স বিলংস টু যেহেতু এন, তাহলে এন এর মানগুলো আমরা এখানে ব্যবহার করব। এন এর মান হচ্ছে 1 2 3 4 5 6 থেকে শুরু করে যত পর্যন্ত লেখা যায়, কোনো নেগেটিভ মান আসবে না, পূর্ণ সংখ্যা, পজিটিভ, ধনাত্মক। আচ্ছা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মানে 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 1 অবশ্যই 3 থেকে বড় নয়। এই 9 দেখে ইকুয়াল নট চিহ্ন, গ্রেটার অ্যান্ড নট চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তাহলে পরবর্তী শর্ত ব্যবহার করার আর প্রয়োজন নেই। এক্স ইজ ইকুয়াল টু 2 হলে অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 4 অবশ্যই 3 থেকে বড়। এর কারণে আমরা পরবর্তী শর্তটিকেও আমরা ব্যবহার করেছি এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব আসবে। 2 কিউব হচ্ছে 8, 2 কিউব 8 অর্থাৎ 8 হচ্ছে 65 থেকে ছোট, অতএব এই শর্তটি সঠিক। এবার এক্স ইজ ইকুয়াল টু যদি 3 লিখি তাহলে এক্স স্কোয়ার আসবে কত, 3 স্কোয়ার অর্থাৎ 9, 9 অবশ্যই 3 থেকে বড়, এটিও সঠিক। এবং এক্স কিউব অর্থাৎ 3 কিউব হচ্ছে 27, 27 লেস দেন অ্যান্ড ইকুয়াল 65, অবশ্যই 27 65 থেকে ছোট। এবার আমরা দেখছি পরবর্তী এক্স ইজ ইকুয়াল টু 4 যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16 গ্রেটার দেন 0 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব এবং 64 লেস দেন অর ইকুয়াল টু 65। দেখো এরপরে আমাদের 64 এসে গেছে। এরপরে যদি আমরা 5 দেই তাহলে আর সংখ্যাটি হবে না, কেননা 5 কিউব হচ্ছে 125 অর্থাৎ 65 থেকে অনেক বড়, অতএব এটি আর গ্রহণযোগ্য হবে না। সেই কারণে আমরা 5 কে আর দেখাইনি। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে 2, 3 এবং হচ্ছে 4, এই তিনটি হচ্ছে নির্ণেয় সেটে আসবে। অর্থাৎ নির্ণেয় সেট হচ্ছে তালিকা পদ্ধতিতে 2, 3, 4। তোমরা অবশ্যই খেয়াল রাখবে আমাদের যে অঙ্কগুলো বা অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় সেখানে অবশ্যই অঙ্কগুলো খেয়াল রাখবে এখানে কত দেয়া রয়েছে, প্রথম শর্ত কত, দ্বিতীয় শর্তে কত দেয়া রয়েছে, এটি অবশ্যই খেয়াল করে ওই অনুযায়ী অঙ্ক করবে। কারণ আমরা তোমাদেরকে এখানে একটি অনুরূপ অঙ্ক দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপর আমরা খ অঙ্কটি সমাধান করব। তার আগে খ সৃজনশীলটি তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিচ্ছি। সৃজনশীলের ক্ষয়ের প্রশ্নটি ছিল এফ অফ এই প্রথম ফাংশনটি, এখানে শর্ত হচ্ছে এফ অফ -2 ইকুয়াল টু 0 হলে আমরা কে এর মান নির্ণয় করব, তারপরে সেটি মূলদ না অমূলদ সেটি আমরা নির্ধারণ করব, প্রমাণ করে দেখাবো। প্রথমে আমরা তাহলে দেয়া আছে লিখে নিব এফ অফ এক্স ফাংশনটি লেখার পরে আমরা দেখলাম এইখানে ফাংশনটি হচ্ছে এফ অফ -2 ইকুয়াল টু 0, এটি হচ্ছে শর্ত ফাংশনটি দিয়ে দেয়া রয়েছে। তাহলে এফ অফ -2 ইকুয়াল টু 0, এখন এই এক্স এর জায়গায় আমরা -2 বসিয়ে দিব। তাহলে -2 কিউব, এরপরে আস্তে আস্তে দেখো তোমরা খেয়াল করে দেখো আমরা এ -2 বসিয়ে দিলাম। এরপরে এই এর জায়গায় আমরা এখানে -2 হোল স্কোয়ার, এই এর জায়গায় -2, অর্থাৎ এই সংখ্যাগুলো এখন আমরা -2 কে হোল কিউব করলে 8 আসবে
এবং -4 কে -2 স্কোয়ারকে করলে 4 আসবে, যেহেতু পাওয়ার জোড় সংখ্যা। এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দোকানে 8 অর্থাৎ 8 হয়ে যাবে -12। এখানে আমরা যোগ বিয়োগ করে দেখলাম 12 থাকে, 8 চলে যায়, তাহলে 4 কে -12 ইকুয়াল টু 0। এখান থেকে পক্ষান্তর করে নিয়ে আসবো। এই 12 কে আমরা জানি মাইনাস থাকলে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে 4k ইজ ইকুয়াল টু 12। এরপর তাহলে k ইজ ইকুয়াল টু কি হচ্ছে 12/4, 4 দ্বারা ভাগ করো, তাহলে k এর মান পাচ্ছি আমরা 3। এখন আমাদের আরেকটি অংশ ছিল k এর মান কত হবে, অর্থাৎ k এর মান এখানে 2 রয়েছে এবং এই k যে মান যে 3 পেলাম, সেই 3 সংখ্যাটি মূলদ না অমূলদ, অর্থাৎ রুট k সংখ্যাটি মূলদ না অমূলদ সেটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এবার আমরা দেখব √3 একটি অমূলদ সংখ্যা কিনা। তার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অমূলদ সংখ্যা কি। যে সকল সংখ্যাকে আমরা p/q অর্থাৎ a/b অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, সেই সকল সংখ্যাকে আমরা বলি অমূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেমন এ বা ভগ্নাংশ আকারে অর্থাৎ প্রকাশ করা যায়, সেই সংখ্যাগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা। কিছু শর্ত রয়েছে, সংখ্যাগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। আচ্ছা দেখো, আমরা এই প্রথমে দ্বিতীয় অংশটি প্রমাণে যাচ্ছি। ধরি √3 একটি মূলদ সংখ্যা। ধরে নিলাম √3 একটি মূলদ সংখ্যা। এটি যদি আমরা ভুল প্রমাণ করতে পারি √3 একটি মূলদ সংখ্যা নয়, তাহলে আমরা ঠিক বলতে পারবো তাহলে অমূলদ সংখ্যা। তাহলে দেখো, এমন দুইটি পরস্পর সহমৌলিক এখানে নিব আমরা, যেটি হচ্ছে p এবং q। এই যে আমরা যে কোনো অক্ষর নিতে পারি, ab নিতে পারি, mn নিতে পারি, pq, তোমরা যে কোনো দুইটি অক্ষর আলফাবেট নিয়ে ব্যবহার করে করতে পারো এখানে। তাহলে √3 ইজ ইকুয়াল টু p/q, কে যেহেতু আমরা বলেছি √3 একটি মূলদ সংখ্যা, অতএব এই জন্য এটিকে দেখানো হয়েছে মূলদ সংখ্যা বলতে আমরা এটিকে ভগ্নাংশ আকারে দেখিয়েছি। এটি ভগ্নাংশ আকারে লেখা যায় যেহেতু মূলদ সংখ্যা। এবার আমরা উভয় পক্ষকে একটি বর্গ করে দিলাম। যদি বর্গ করি তাহলে আমরা জানি রুট উঠে যায় এবং p²/q² হয়ে গেল। তোমরা এই সংখ্যা তোমাদেরকে জানাচ্ছি, তোমরা ভালো করে মনে রাখো। এই যে লাইনটি লিখলে, এই লাইনগুলো নিচে নিচে লিখবে এবং এই লাইনটিও এর নিচে লিখবে, এইখানে লিখবে। আশা করি তোমরা বুঝতে পারছো, সুন্দর করে গুছিয়ে লিখবে। তাহলে 3q ইজ ইকুয়াল টু p²/q, এখান থেকে একটি p এখানে একান্তরকরণ করা হয়েছে, যার কারণে এখানে একান্তরকরণ করা হয়েছে। একান্তরকরণ করাতে দেখো 3q আর এখানে একটি q রয়েছে, তাহলে q যেহেতু পূর্ণ সংখ্যা, স্বাভাবিক মৌলিক সংখ্যা, অতএব 3q একটি পূর্ণ সংখ্যা হবে। কিন্তু এই যে p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ এটি pq স্বাভাবিক সংখ্যা। যদি ভাগ করা হয় তাহলে দশমিক সংখ্যা আসবে এবং এরা হলো সহমৌলিক সংখ্যা। এবং দেখো, এবং কিউ গ্রেটার দেন হচ্ছে 1, অবশ্যই কিউ 1 থেকে বড় হতে হবে, না হলে সেটি ভগ্নাংশ হবে না। কারণ আমরা 1 হলে সেই ভগ্নাংশটি আমরা লিখি না। তোমাদের একটি দেখো উদাহরণ আকারে দেখাচ্ছি। যেমন মনে করো 5 একটি সংখ্যা, সেই 5 এর নিচে যদি আমরা একটি 1 দেই, তাহলে তোমরা কি 5/1 বলো? না, সেখানে তোমরা কি লেখো? তোমরা লেখো 5। এই জন্য অবশ্যই কিউ এর মানটি 1 থেকে বড় হতে হবে, যাতে আমরা এটি ভগ্নাংশ আকারে অর্থাৎ এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে যেহেতু এটি পূর্ণ সংখ্যা নয় এবং এই 3q পূর্ণ সংখ্যা, তাহলে এক বাম পক্ষে হচ্ছে পূর্ণ সংখ্যা, ডান পক্ষে হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা কিভাবে বলতে পারি এই 3q ডিভাইড এবং p²/q এরা সমান হতে পারবে না? অবশ্যই এরা সমান নয়। তাহলে এই সমান নয়, এটিকে আমরা দেখো আবার কিভাবে লিখতে পারি। 3q ইকুয়াল নট, ইকুয়াল হচ্ছে সমান, ইকুয়াল নট সমান নয়, অর্থাৎ p²/q, অর্থাৎ এই সংখ্যাটি রাশিটি হচ্ছে সমান নয়।
তাহলে এটি যদি সমান না হয় তাহলে এই √3 PQ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এটিও সমান হবে না। অর্থাৎ এই যে এখান থেকে দেখো, তাহলে এটিও সমান হবে না। √3/কিউ p²/কিউ এটিও সমান হবে না, আর এটি সমান হবে না বলেই এটিকে PQ আকারে প্রকাশ করা যাবে না। অবশ্যই বুঝতে পারছো। তাহলে এটা সমান হবে না, PQ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে সমান না হলে মূলদ হবে না, আর মূলদ না হলে কি হবে? অমূলদ হবে। অতএব আমরা বলতে পারি √3 একটি অমূলদ সংখ্যা। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটির প্রমাণ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটি অবশ্যই সুন্দর করে ভালোভাবে লিখবেন, কোনো কাটাছেঁড়া করা যাবে না। অ্যাসাইনমেন্টে কখনো কাটাছেঁড়া করা যায় না। তোমরা খুব ফ্রেশ সুন্দরভাবে লিখবে, যাতে ফ্লুইডও ব্যবহার করতে না হয়। এবার আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, এখানে গতে আমাদের একটি ফাংশন দেয়া রয়েছিল, সেটি হল g(x) একটি ফাংশন 1 + x³ + x⁶ ডিভাইডেড x³। আর এখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল g(x²) এবং রাইট হ্যান্ড সাইডে ছিল g(1/x²). এটি প্রমাণ করতে হবে। দেখি আমরা প্রমাণ হচ্ছে কিনা, হয় কিনা। তাহলে g(x²) ঠিক তোমরা খেয়াল করে দেখো, আমরা x এর জায়গায় x² ব্যবহার করেছি। x এর জায়গায় ঠিক আমরা যেখানে যেখানে x রয়েছে ঠিক সেইখানে আমরা x² বসিয়ে দিব। ভালোভাবে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, যেখানে x রয়েছে সেখানে আমরা x² বসাবো। তাহলে 1 + x² উপরে রয়েছে পাওয়ার কিউব, এখানে x² উপরে পাওয়ার রয়েছে 6 ডিভাইডেড x² উপরে হোল কিউব। তাহলে এবার আমরা x² কিউব দিলে আমরা x⁶ এবং x⁴ ডিভাইডেড x⁶। এইভাবে আমাদের রাইট হ্যান্ড সাইডে g(1/x ইনভার্স 2), এই g(x ইনভার্স 2) কে আমরা তোমরা খেয়াল করে থাকবে, অনেক সময় অনেক অঙ্কে এরকম করেও লেখা থাকে, এই g(x ইনভার্স 2), এই g(ইনভার্স 2) টার মিনিংই হচ্ছে এই যে এটা g(1/x²). তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে, যেভাবেই থাকুক না কেন এই লাইনের পরে এই লাইনটা লিখবে। যদি এরকম থাকে g(1 ইনভার্স 2) থাকে, তাহলে তোমরা লিখবে g(1/x²). এরপরে তোমরা ঠিক x এর জায়গায় যেভাবে x² বসিয়েছো এখানে 1/x² বসাবে। উপরে পাওয়ার ঠিকই থাকবে, হোল কিউব, এখানে থাকবে x⁶, নিচে কিউব রয়েছে, কিউবই থাকবে। তারপরে আমরা দেখো 1/x⁶ হবে, 1/x⁴, 1/x⁴। আর এইবার আমরা উপরের অংশটি, হরের অংশটিকে লসাগু করব। সেটি দেখব এই অংশের ভিতরে এইখানে x⁴ হচ্ছে সবচেয়ে হাইস্ট নাম্বার অফ পাওয়ার। সেই হাইস্ট সংখ্যাটিকে আমরা লসাগু আকারে ধরছি, কারণ x⁴ এবং x⁴ এর মধ্যে লসাগু হচ্ছে x⁴। তোমরা সুন্দর করে লিখে নাও। দেখো, আমি পরবর্তী পেজে যাচ্ছি। এরপরে আমরা লসাগু করে নিব x⁴, সেটি হচ্ছে x⁴1, ওইখানে 1 রয়েছিল, 1 এর সাথে x⁴ গুণ হবে, x⁶ দিয়ে ভাগ করলে আরো একটি x⁶ রয়ে যায়, সেটি 1 এর সাথে গুণ হবে x⁶, এবং যেহেতু 1 এর নিচে x⁴ রয়েছিল, অতএব x⁴ কাটাকাটি করলে 1 থাকবে, 1 × 1 = 1। এবার আমরা এটিকে, যেহেতু এই অংশের দেখো যে চিহ্নটি রয়েছে, এটি একটি ভাগ চিহ্ন, উপরে এটি হল লব, এটি হর, তাহলে আমাদের এই হরের অংশটি বিপরীতকরণ হয়ে যাবে, x⁶ উপরে চলে যাবে, 1 আসবে নিচে। এই ক্ষেত্রে আমরা এই x⁶ কে যদি x⁴ দিয়ে কাটাকাটি করি, তোমরা কাটাকাটি করো না, এটি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, বোঝানোর জন্য করা হয়েছে। তাহলে x⁶ থেকে যায়, তাহলে এই x⁶ আমাদের দেখো নিচে, আর উপরের অংশটি আমি একটু সাজিয়ে লিখেছি, 1 টিকে আগে, x⁶, তারপরে x⁴।
অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটি সমান হয়ে গেল। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো অঙ্কগুলো, এবং আশা করব অ্যাসাইনমেন্টও সুন্দর করে ফেলতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা অ্যাসাইনমেন্টের বাকি অংশটি দেখিয়ে দিব। তোমরা সবাই সেই জুম ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে। আজ আমি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি লেকচারে। খোদা হাফেজ।